বাড়ি আছো নাকি? তোমার নামে ডাকে একটা চিঠি এসেছে। না, উনি তো বাড়ি নেই, পাশের গায়ে গেছেন একটু। আপনি আমায় দিন, উনি ফিরলে আমি দিয়ে দেব। ঠিক আছে বউ ঠাকুরু, আপনি রাখুন। সুনীল আর তার বউ থাকে চড়ুইটি গ্রামে। সেদিন সন্ধেবেলায় পাশের গ্রামের কাজ সেরে বাড়ির দাওয়া এসে বসেছে সে। তা হ্যাঁ গো, যে কাজের জন্য গিয়েছিলে সব ঠিক মতো মিটেছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক মতো হয়ে গেছে ঠাকুরের দয়ায়। বলছি যে আজকে ডাকে একটা চিঠি এসেছে তোমার নামে, সকালে পিয়ন দাদা দিয়ে গেল। চিঠি? কই, দে তো দেখি। দাঁড়াও, নিয়ে আসি আমি। বাবা সুনীল, তোরা সব ভালো আছিস তো? কত বছর হয়ে গেল তোদের সাথে দেখা হয়নি। আমরা এখানে কেউ ভালো নেই রে। তোর মেশোর শরীরটা আজ কদিন ধরে খুবই খারাপ, আর আমি তো সেই কবে থেকেই অসুস্থ হয়ে বিছানায়। কদিন যে বাঁচবো জানি না। একবারটি আমাদের সাথে দেখা করে যা বাবা। বেঁচে থাকতে থাকতে একবারটি চোখের দেখা দেখে যাই। ইতি, তোর মাসি। মাসি মেশুর তো খুব শরীর খারাপ রে বউ, বলছে তো প্রায় যায় যায় অবস্থা। যাই, আমি একবার দেখা করে আসি। কি জানি এখন কেমন আছে তারা। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, কাল সকাল সকালই বেরিয়ে পড়ো। অতখানি পথ সকালে বেরোলেও তো সেই বিকেল গড়িয়ে যাবে পৌঁছাতে। হ্যাঁ, কাল ভোর ভোরই রওনা দি। চলি রে বউ, সাবধানে থাকিস। হ্যাঁ, তুমিও সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। সুনীল বেরিয়ে পড়লো তার মাসি মেশোর বাড়ি কামারপুকুর গ্রামের উদ্দেশ্যে। ট্রেনটা পথে দেরি করে যখন স্টেশনে এসে পৌঁছালো, তখন সন্ধে গড়িয়ে রাত নেমেছে। স্টেশন ও স্টেশনের বাইরের পথঘাট একেবারে জনশূন্য। কাউকে আশেপাশে চোখে পড়লো না সুনীলের। চারিদিকে এত অন্ধকার, ট্রেনটা ঝুলানোর আর দিন পেল না গো। রাস্তাঘাটে কোনো লোকজনও তো চোখে পড়ছে না। যাই, ওই পথটা ধরেই এগোতে থাকি। তারপর বেশ খানিকটা পথ এগোনোর পর হঠাৎ তার চোখে পড়ল, মাথায় ঘোমটা দিয়ে সামনে একজন মধ্যবয়স্ক মহিলা হেঁটে যাচ্ছে। মা ঠাকুরুন, শুনছেন? একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা ছিল। এখানে তো আর কাউকে দেখতে পেলাম না, তাই। কি হয়েছে? কি চাই এত রাতে? এই গ্রামে ওই যে পুরনো বটতলার মোড়টা আছে না, ওইখানে আমার মাসির বাড়ি, আরতি দাস। আরেকটু সামনে এগোলে একটা বাঁশবন পড়বে, ওর ভিতর দিয়ে হেঁটে যান। ওই বাঁশবন পেরোলেই পুরনো বটতলা পেয়ে যাবেন। আচ্ছা, ওই বাঁশবাগানের মধ্যে দিয়ে? তাও এখনো কত দূর বলতে পারেন? তার কথা শেষ হতে না হতেই মহিলাটিকে আর কোথাও দেখতে পেল না সুনীল। একই মুহূর্তের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল মহিলাটা? এই মাত্রই তো এখানে ছিল। কি আশ্চর্য! কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। ঘটনার আকস্মিকতায় যেন কোনো একটা বিষয় তাকে খুব ভাবিয়ে তুলল। না, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। যাই, এগোই। সেই অন্ধকার বাঁশবনের মধ্যে দিয়ে এগোতে থাকে সে। ঠিক এমন সময় তার বুকটা কেমন যেন একটু কেঁপে উঠল। সঙ্গে কেউ থাকলে মনে হয় ভালো হতো। এই অন্ধকার পথে একা একা। বাঁশবন পেরোতে সামনে একটা ফাঁকা জায়গা মতো চোখে পড়লো তার। কি চারিদিক থেকে এরকম ধূপের গন্ধ আসছে কি করে?
ওরা কারা? এখানে কাঁধে করে মোড়া নিয়ে কোথায় যাচ্ছে? দাদা শুনছেন? এটা কোন জায়গা? লোকগুলো নিজের মনে এগিয়ে যেতে থাকলো, যেন সুনীলের ডাক তারা শুনতেই পায়নি। ও দাদা, আমি কি কোনো শ্মশানে এসে পড়লাম তাহলে? ভয়ে আতঙ্কে যেন শিউরে উঠল সুনীল। কোন রকমে নিজেকে শক্ত করে যে পথ দিয়ে সে এসেছিল সেই পথ ধরেই আবার ফিরে যাবে ভেবে পিছনে ফিরল। তবে পিছনে ফিরতেই সে দেখতে পেল, কোথায় সেই ফেরার পথ, কোথায় সেই বাঁশবন? এ কি? যে রাস্তা দিয়ে আমি এলাম সেটা গায়েব হয়ে গেল কি করে? এখানে কি হচ্ছে এসব? এমন সময় চারিদিক থেকে কেমন যেন কান্নার শব্দ ভেসে আসতে থাকলো। এই যা, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। কোথায় যাই এখন? এই বৃষ্টিতে যে পুরো ভিজে যাব। একটু আশ্রয়ের খোঁজে এদিক ওদিক দেখতে দেখতে শ্মশানের শেষ দিকে একটা ভাঙাচোরা ঘর চোখে পড়লো তার। ওই ঘরটায় গিয়ে কি আশ্রয় নেব? কিন্তু না গেলেও তো এই বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে থাকা যায় না। যদি কাউকে পাই? না, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই শুধু শুধু। কেউ আছেন ঘরে? বাইরে জোর বৃষ্টি পড়ছে, একটু কিছুক্ষণের জন্য আশ্রয় মিলবে? কোনো সাড়া নেই। ভিতরে আছেন কেউ? কেউ তো সাড়াই দেয় না। কেউ কি নেই নাকি? যা হোক, এই ঘরের দাওয়াতেই আশ্রয় নিই যতক্ষণ বৃষ্টিটা না থামছে। এমন সময় ঘরের বাইরে চোখে পড়তেই সুনীল দেখতে পেল একটা লোক একটা সাদা চাদরে ঢাকা মোড়া আগলে বৃষ্টির মধ্যে বসে আছে। দেখি লোকটাও ভাবে এই বৃষ্টির মধ্যে মোড়া আগলে বসে রয়েছে কেন? এই যে শুনছেন, কে আপনি? এভাবে বৃষ্টির মধ্যে বসে আছেন কেন? কি হয়েছে আপনার? এই বৃষ্টির মধ্যে কেন বসে আছেন? সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকালো লোকটা সুনীলের দিকে, আর তাকে দেখে আতঙ্কে ছিটকে পিছনে সরে গেল সে। আমি কি দেখছি? মাসি তুমি? তোমরা এরকম ভাবে কেন? কি হয়েছে তোমাদের সাথে? সময় থাকতে এলি না সুনীল, এখন এসেছিস, তা ভালো করেছিস এসেছিস। থাকবি থাকবি আমাদের সাথে? আয় আয় বাবা, আমাদের কাছে আয়। না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ছেড়ে দেব? কোথায় যাবি? আয়, তোর মাসির কাছে থাকবি, আয়। ও বাবা গো, রাম 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 রাম। বাঁচাও, বাঁচাও আমাকে। আরে ওখানে কে শুয়ে? আমি কোথায়? তুমি শ্মশানের শেষের মন্দিরে বাবা। কি হয়েছিল তোমার? আমি এসে দেখি তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো। তারপর তোমার চোখে মুখে জল দিয়ে তোমার জ্ঞান ফেরালাম। সুনীল গতকাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা বলল পুরুত ঠাকুরকে। সে কি, আরতি আর বিমল ওরা তোমার মাসি বেশো? ওরা তো অনেকদিন আগেই মারা গেছে। তোমার মাসির বড় অসুখ করেছিল, সেই অসুখেই মারা যায় কয়েক মাস আগে। আর বেচারা বয়স্ক মানুষটা সেই শোকে তার কদিন বাদে নিজেও মারা গেল। কিন্তু আমি যে পরশুই তাদের লেখা চিঠি পেয়েছি, আর সেই চিঠি পেয়েই তো কালকে এখানে আসা। সে কি করে সম্ভব?
তোমার কোথাও ভুল হচ্ছে। চিঠিটা আরেকবার বের করে দেখলো সুনীল। তারিখটাতে চোখ পড়তেই চমকে উঠল সে। এই তারিখ তো বেশ কয়েক মাস আগের। তার মানে এই চিঠিটা আমার কাছে এত পরে এসে পৌঁছেছে। আমি তো খেয়ালও করিনি। মারা যাওয়ার আগে ওরা আমায় ওদের পাশে চেয়েছিল, আমি সেটুকু করতে পারলাম না ওদের জন্য। আচ্ছা পুরুত মশাই, ওদের তো শ্রাদ্ধ শান্তিও কিছু হয়নি। আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, আপনি ওদের শ্রাদ্ধ শান্তির জন্য দয়া করে কিছু ব্যবস্থা করুন। আপনি দিনক্ষণ বলে দিন, আমি আমার বউকে সাথে করে নিয়ে এসে ওদিন ওদের কাজটা করে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি তাহলে আগামী শুক্রবার এসো, তোমার বউকে নিয়েই এসো, আমি সব ব্যবস্থা করে রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ ঠাকুর মশাই।